সকাল সকাল ঘুম থেকে উঠে যদি মাকে চোখের সামনে এরকমভাবে দেখি, মনের মধ্যে আলাদা রকমেরই একটা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগাটা হয়তো বিয়ের আগে এতটা অনুভব করতে পারিনি, বিয়ের পরে যতটা অনুভব করেছি। মা বাবা কাছে থাকলে মনে হয় মাথার উপরে না অনেক বড় একটা ছাদ রয়েছে, আর এই শক্ত ছাদটা আমাদেরকে যে কত রকমভাবে প্রোটেক্ট করে রাখে সেটা হয়তো আমরা অল্প বয়সে বুঝতে পারি না। বয়স বাড়ার সাথে সাথে এর গুরুত্বটা আমরা ধীরে ধীরে বুঝতে শিখি। নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে সকালে মা কাছে রয়েছে বলে না দিনটা একদম অন্যরকমভাবে শুরু হয়েছে। মনের ভেতরে না রয়েছে কোনো কাজের চিন্তা, না রয়েছে কোনো তাড়াহুড়ো। জানি মা কাছে আছে, সব সামলে নেবে। আজকে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আর উঠেই দেখি আমার বাড়িতে কিন্তু সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছে। মা সবজি কাটতে বসেছে। মাকে আজকে বলেছি আমি আজকে সমস্ত রান্নাবান্না করে তোমাকে খাওয়াবো। মেয়ের জন্য সকালে একটুখানি স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। তারপরে এই তো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে। রান্নাবান্নাগুলো শুরু করব। আজকে মায়ের সব পছন্দের রান্নাগুলো হবে, মানে আমার কাছে যা সবজি রয়েছে সেই সবজি দিয়ে মা যে রেসিপিগুলো বাড়িতে বানায় সেগুলোই কিন্তু আজকে বানানো হবে। মাকে জিজ্ঞেস করে করে সমস্ত রান্নাগুলো করব, আর আপনাদের সাথেও কিছু রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি একদিকে মটরটা সেদ্ধ করে নিচ্ছি। সকালবেলা কিন্তু বাবা মা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আজ প্রায় 1.5 বছর পরে আমার মা আমার বাড়িতে এসেছে। তার উপরন্তু কয়েক মাস পরে বলতে পারেন বাপিও কিন্তু এসেছে। মা বাবা কিন্তু একসাথে আমার বাড়িতে খুবই কম আসে, তো যেদিন করে আসে সেদিন করে কিন্তু অন্য রকমেরই একটা ভালো লাগা কাজ করে। তবে আজকে না মনের ভেতরে একটা টেনশনও কাজ করছে, কারণ একদিন পরেই আমরা যাচ্ছি ভেলোর। তো ওখানটায় গিয়ে কী হবে না হবে, আজকের দিনটাতে খুব টেনশনে ছিলাম। তো যাই হোক, সেই দিনগুলো কাটিয়ে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু বেশ পুরনো একটা ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো যাই হোক, আজকে প্রথম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, এই লাল শাক ভাজা। এই লাল শাক এলে কিন্তু আমাদের বাড়িতে প্রায় এইরকম ধরনেরই রান্না হয়। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, তারপরে ফোড়নে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে শাকটাকে তুলে দিয়েছিলাম, একটুখানি লবণ দিয়ে জলটাকে বের করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি আমচুর। এই আমচুরটাও না আমার মায়ের বানানো, অনেক বছরের পুরনো। তো আমি খুব একটা বেশি টক খেতে পছন্দ করি না, তবে এই লাল শাক আর আমচুর দিয়ে যে টকটক মতো হয় সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমচুরটা দিয়ে কিন্তু আমি ওই শাকের জলটাকে শুকনো হতে দিয়ে এসেছি, আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কাজগুলো সেরে নেব। আমার মা কিন্তু প্রত্যেকবারেই আমার বাড়িতে এসে রান্না বান্না করে, তবে এইবারে প্রথমবার এরকম হয়েছে আমি মাকে রান্না করে খাইয়েছি। যেহেতু এই দুপুরে রান্নাগুলো আমি গোপালকে দেব, আর সকাল সকাল মা স্নান করে রান্নাঘরে ঢুকতে গেলে মায়েরও শরীরটা খারাপ করতে পারে। প্রত্যেক দিনই তো ওই একই রুটিন ফলো করে, সকাল সকাল স্নান করে রান্নাঘরে যায়। তো আজকে ভাবলাম আমি একটুখানি ছুটি দিই আর রান্নাবান্নাগুলো আমি সেরে। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার লাল শাকটাও হয়ে গিয়েছে। তো শাকটার জলটা শুকিয়ে নিয়েছি, আর আমচুরটাও একটুখানি নরম হয়ে এসেছে। এই অবস্থাতে কিন্তু নামিয়ে ফেললাম। আর তার সাথে না মায়ের একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমাদের রান্নাঘরে কোনো রকম ট্যাপের ব্যবস্থা ছিল না, কলের কাছে এসে সমস্ত কিছু ধোয়াধুয়ি করতে হতো। সেই কারণে প্রত্যেকটা রান্নার পরে কড়াই ধোয়া তো সম্ভব ছিল না, সেই কারণে বাটিতে না একটু জল রাখতো, আর প্রত্যেকটা রান্নার পরে এরকমভাবে কড়াইতে জলটা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে কড়াইটাকে পরিষ্কার করে সেই জলটা ফেলে দিত, তারপরে আবার একটা রান্না বসাতো। তো যাই হোক, কড়াটা ওরকমভাবে পরিষ্কার করে আমি উচ্ছে ভাজা বসিয়ে এসেছি। ওটা দিয়ে কি রান্না করব একটু পরেই দেখাচ্ছি, তার আগে কিন্তু পুজোটা সেরে নিচ্ছি। আজকে এরকম কাজের ফাঁকে ফাঁকে আমাকে অনেক কাজ সারতে হচ্ছে, যেহেতু ভেলোর যাব সেই কারণে ব্যাগটাকে গোছানো রয়েছে। আর আজকের দিনে না পিঠে পুলি বানানোর দিন ছিল, তো ভেবেছি বিকেলবেলার দিকে একটু পিঠে পুলি বানাবো, সেই কারণে তাড়াহুড়ো করে দুপুরে রান্নাগুলো শেষ করে ফেলছি। আর আমার মেয়ে কিন্তু আজকে সকাল থেকে খুব খুশি, যেহেতু অনেক দিন পরে দাদু দিদাকে কাছে পেয়েছে। সবসময় তো ফোনের ওপারে দেখে, তো আজকে সামনে থেকে দেখতে পেয়ে না সকাল থেকে একদমই ওদের কাজ ছাড়া হচ্ছে না, সবসময় পাশাপাশি রয়েছে। তো মা বাপিকে আমি সেই কারণে বলেছি ওর সাথে খেলাধুলো করো, আমি এদিকের কাজবাজগুলো সেরে নিচ্ছি। তারপরেও মা বলে কথা, আমার মা আবার আমাদেরকে বেশি কাজ করতে দেখতে পারে না, সেই কারণে আমার সাথে এদিক ওদিক কিন্তু টুকটাক হাত লাগিয়ে দিচ্ছে। আজকে আবার না রান্নাঘরে ঢুকে মনে হচ্ছে আমি কোনো রান্নাই জানি না। প্রত্যেক স্টেপে মাকে ডেকে ডেকে দেখাচ্ছি যে এটার পরে কি করব, এটা হয়েছে কিনা দেখো। ছোটোবেলাতেও না এরকম করতাম, যখনই ছোটোখাটো কিছু ভাজাভুজি করার জন্য রান্নাঘরে ঢুকতাম তখনই মাকে ঘন ঘন ডেকে ডেকে দেখাতাম। আর এত বিরক্ত করতাম যে মা বলতো তুই রান্নাঘর থেকে বেরো, আমি রান্নাটা সেরে নিচ্ছি, তোকে কিছু করতে হবে না। তো যাই হোক, সেই সমস্ত কথাগুলোই মাকে বলছিলাম। আর
ওই ছোটোবেলার স্মৃতিগুলো মনে করছিলাম। আর এই রান্নাটা না আমার বাড়ির খুব ফেমাস একটা রান্না, আমরা খেতে খুব ভালোবাসি। উচ্ছেটাকে কিন্তু প্রথম একদম কড়া তেলে ভেজে নিয়েছি, তারপরে অল্প একটু তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তারপরেই ওই ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে দিয়েছি। আলু ভাজা হয়ে যেতেই আমি ভেজে রাখা উচ্ছেটা দিয়েছি আর একটুখানি সর্ষে বাটা দিয়ে দিয়েছি আর একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। ওপর থেকে একটু সর্ষের তেল চাইলেও দিতে পারেন, এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর এটাকে আরেকটু ভালো করতে চাইলে এর মধ্যে একটু পোস্ত বাটাও দেওয়া যেতে পারে। আমরা ছোট থেকে খুব একটা বেশি ভ্যারাইটি রান্নাবান্না খেয়ে বড় হয়নি, তবে আমার মা যে কয়েকটা রান্না জানতো সেগুলোর সাথে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সেরকমই এই উচ্ছের রেসিপিটা আমরা ছোট থেকেই খেয়ে আসছি, আমাদের খুবই ভালো লাগে খেতে। সেই জন্য আজকে না মায়ের এই কয়েকটা রেসিপি আমি খুব যত্ন করে আমার ভিডিওর মধ্যে রেখে দিলাম, কখনো ইচ্ছে হলে এই রেসিপিগুলো দেখে আমি আবার পরে যেন বানাতে পারি। আর এই তো এদিকে কিন্তু ঘুগনিটাও বানিয়ে ফেলেছি। আর আমার বাবা মা না অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে, তো এত সকালবেলা তো আর ঘুগনি বানানো হয়নি, তো সেই কারণে এখন প্রায় 11টা মতো বাজে। ওদেরকে আরেকবার ঘুগনি আর মুড়ি খেতে দিয়েছি। আর আমার মেয়ে কিন্তু এতদিন পরে দাদু দিদাকে পেয়ে একটা মুহূর্ত ওদেরকে ছাড়ছে না, সব সময় কাছে কাছে রয়েছে। আর বাপির সাথে এত খেলছিল যে আমি এই মুহূর্তটা ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। যেহেতু আমার বাবা মাকে খুব একটা বেশি কাছে পায় না, সেই কারণে এই সমস্ত দিনগুলো তো আমি সবসময় ফিরে ফিরে পাবো না, খুব যত্ন করে তুলে রেখে দিলাম। মেয়ে বড় হলে অবশ্যই ওর সাথে এই সমস্ত দিনগুলো আমি শেয়ার করব। আর এই তো এদিকে কিন্তু আমি এখন চলে এসেছি আরও টুকটাক কিছু কাজ সারতে। একটুখানি ওটসকে ভেজে রেখে দিচ্ছি, মানে ভেজে গুঁড়ো করে রাখবো। বাচ্চাকে নিয়ে এত ঘন্টা ট্রেন জার্নিটা খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, সেই কারণে বাড়ি থেকে কিন্তু এই ধরনের খাবার দাবার বানিয়ে নিয়ে যেতে হয়। তবে এবারে খুব একটা বেশি নিয়ে যাচ্ছি না, মেয়ে যে কয়েকটা খাবার খেতে পছন্দ করে, এই যেরকম ওটস, কর্নফ্লেক্স, এগুলোকে একটুখানি রেডি করে নিয়ে যাব। আর একটুখানি মাখানাও নিয়ে যাব। আগের বারে অনেক ধরনের খাবার নিয়ে গিয়েছিলাম, তবে ও সেরকমভাবে না খায়নি, সেই কারণে এইবারে খুব একটা বেশি এখান থেকে ক্যারি করছি না। ট্রেনে যে কয়েকটা লাগবে সেই কয়েকটাই নিয়ে যাচ্ছি, আর বাদবাকি ওখান থেকে কেনাকাটা করব ভেবেছি। আর তার ফাঁকে কিন্তু এদিকে আমি বাসন রাখা জায়গাটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আর আজকের দিনে না আমি ভাবছিলাম যেহেতু মাঝখানে কয়েকটা দিন থাকবো না, ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো একদম করে দিয়ে যাই, যাতে এসে সমস্যা না হয়। তবে বিশ্বাস করুন 15 দিন পরে ফিরে দেখি বাড়ির একই অবস্থা, আমাকে খুব খাটাখাটনি করে বাড়ি পরিষ্কার করতে হয়েছে। এই সদ্য সদ্য মেয়ের মুখে বুলি ফুটেছে আর ওর বাবার কাছ থেকে আতা গাছে তোতা পাখিটা শিখে নিয়েছে। আর বাড়িতে যেই আসে ওকে এই ছড়াটা বলে বলে শোনায়, তবে পুরোটা কিন্তু একা বলবে না, একটুখানি নিজে বলবে আর একটুখানি অন্য কাউকে দিয়ে বলা করাবে। তো বাপের সাথে ওই খেলাটা বসে বসে খেলছিল আর আমি বাইরের থেকে ওদেরকে একটুখানি রেকর্ড করছিলাম। আর এই তো এদিকে কিন্তু আমার রান্নাবান্নাগুলোও চলতে রয়েছে। আমি একটুখানি কর্নফ্লেক্সকে ভেজে নিয়েছি, তার সাথে একটু বাদাম আর কারি পাতাকেও ভেজে নিলাম। ট্রেনে যেতে যেতে না এই ধরনের খাবারগুলো খুব কাজে লাগে। এই বাদাম ভাজা থাকলে কি মেয়েকে বিকেলবেলা একটুখানি দিতে পারলাম, আর তার সাথে আমরা একটুখানি মুড়ি দিয়ে খেতে পারলাম। আর এদিকে কিন্তু আলু, গাজর আর ওলকপি দিয়ে একটা ঝোল মতো বানিয়েছি। আর এখন আমি একটু কচু, বেগুন আর আলু দিয়ে একটা চচ্চড়ি করছি। আমার বাবার বাড়ির দিকে না ঘন্ট আর চচ্চড়ি এই দুটো জিনিস খুব চলে। যে কোনো ধরনের জিনিসের ঘন্ট হোক বা শাকের চচ্চড়ি, এই ধরনের জিনিসগুলো ছোট থেকেই খেয়ে আমরা বড় হয়েছি। তবে এদিকের লোকেদেরকে বেশি এই ধরনের জিনিস খেতে দেখি না। তো যাই হোক, এখন কিন্তু একটু গুড় গরম করে নিচ্ছি। আমার বাবার বাড়ি থেকে বাপি এনেছে গুড়টা। এই গুড়টাকে একদম গরম করে একটু ঘন করে রাখবো, আর তার সাথে একটু মুগ ডালকে সেদ্ধ করতে বসিয়েছি। আজ অনেক দিন পরে বাবা মাকে পিঠে খাওয়ানোর সুযোগ হয়েছে, সেই কারণে ভাবলাম একটু মুগ ডালের পুলি বানাই, কারণ ওটা খেতে আমার খুব ভালো লাগে। আর তার সাথে একটু দুধ পুলিও বানাবো। আর যতক্ষণ ওদিকে ওই কাজগুলো হচ্ছে, এদিকে আরও টুকটাক কাজ সেরে নিচ্ছি। এই সেলফটা একটুখানি ক্লিন করে নিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম করব, তবে সময় হয়ে উঠছিল না। তবে আজকে মাকে পাশে পেয়েছি তো, আর বাদবাকি কাজগুলো মা সামলে নিচ্ছে, তাই এদিকে টুকটাক কাজগুলো আমি নিশ্চিন্তে সেরে ফেলতে পারছি। আর আজকের দিনটাতে বিশ্বাস করুন এত কাজের চাপ ছিল, সকাল 8টা থেকে রাত প্রায় 10টা অবধি আমি টানা কাজ করে গিয়েছি। মানে আমার পা হাত যন্ত্রণা করছিল আজকে কাজ করে করে। আমার মা আমাকে অনেক দিন ধরে বলছিল যে তুই বাড়ির কাজবাজগুলো এগিয়ে রাখ, যাতে আগের দিন চাপ না হয়।
তবে আমি ওই একটুখানি ঢিলে দিয়ে ঘুরছিলাম, ভাবছিলাম মা আসুক তারপরে টুকটাক কাজগুলো সেরে নেব। তবে আজকে যে এতটা কাজের চাপ হয়ে যাবে আমি একদমই ভাবতে পারিনি। আমি আর মা কন্টিনিউ কাজ করে গিয়েছি, তা সত্ত্বেও না রাতের আগে কাজ সেরে উঠতে পারিনি। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার সেলফটাও ক্লিন হয়ে গিয়েছে। এই বাস্কেটের মধ্যে কিচেনের কয়েকটা কাপড় রেখেছি। আর শেষমেশ কিন্তু আজকে আমাদেরকে এত কাজ করতে দেখে আমার বাপিও কাজে হাত লাগিয়েছে। গ্রামের বাড়ি থেকে না আমার ঠাকুমা কয়েকটা কুমড়োর বীজ পাঠিয়েছিল, সেগুলো আর ছাড়ানোর সময় হচ্ছিল না, সেই কারণে বাপি বসে গেছে ওই কুমড়োর বীজ ছাড়াতে। আর এদিকে কিন্তু আমার মুগ ডালটাও একদম সেদ্ধ হয়ে এসেছে, তার ভেতরে আমি একটু চালের গুঁড়ো দিয়ে এরকম একটা ডো বানিয়ে রেখে দিলাম। ডোটা কিন্তু একদম নরম হবে না বা খুব শক্ত হবে না, একদম মিডিয়ামভাবে একটা ডো বানাতে হবে। আর এই তো এদিকে কিন্তু আমি ওটসটা একটু গুঁড়ো করে নিচ্ছি আর তার সাথে কর্নফ্লেক্সও গুঁড়ো করব। আর আমার মেয়ে তার দাদাকে ধরে নিয়ে বাজার গিয়েছে, কারণ দাদাকে আবদার করেছে দাদার কাছ থেকে আইসক্রিম কিনে খাবে। তো বাপি ওকে একটুখানি বাজার নিয়ে গিয়েছে, ততক্ষণে আমি এদিকে ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি। আর মেয়ে একটুখানি দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছিল, সেই কারণে আর ঘুমানোর কোনো প্রশ্ন ওঠে না, তাই টানা আজকে কাজবাজগুলো সারতে পেরেছি। আর এই ওটসটা আর যে কর্নফ্লেক্সের গুঁড়োটা নিলাম না, এটাকে আমি দুধ বা দইয়ের সাথে মিশিয়ে খাওয়াতে পারবো, ইনস্ট্যান্ট একটা রেসিপি হয়ে যাবে। আর তার সাথে একটু পোস্ত গুঁড়ো করে নিচ্ছি। পোস্তটাকে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি, তারপরে গুঁড়ো করে নিয়ে চলে যাব। এই পোস্ত গুঁড়ো করে যে আমরা নিয়ে যাই না ভেলোর কিংবা দূরে কোথাও গেলে, এটা কিন্তু খুব কাজে দেয় জানেন। এটা দিয়ে যে কোনো ধরনের রান্না আপনি করতে পারেন, আর সেই রান্নার টেস্টও কিন্তু খুব ভালো হয়। এক কথায় এতদিন যে আমরা বাইরে থাকি, বাঙালি খাবার কিন্তু একদমই মিস করি না। আলু পোস্ত হোক বা আলু ফুলকপির পোস্ত হোক, এগুলো কিন্তু আমাদের ভেলোর গেলে একটা রেগুলার খাবার বলা যেতে পারে। সে কারণে ভেলোর যখনই যাওয়া হয় একটু বেশি করে পোস্তকে ভেজে গুঁড়ো করে নিয়ে যাওয়া হয়। আর এদিকে কিন্তু আমি কড়াইতে একটুখানি দুধ গরম করতে দিলাম। একদম গুড়টা শক্ত হয়ে গিয়েছিল, আর সেই শক্ত গুড়টা না ওঠাতে পারিনি, তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি যাতে চিনি না দিতে হয়। তো সেই দুধটাকে একটু ফুটিয়ে নেবো, আর তার ফাঁকে এদিকে কিচেনটাও একটু ক্লিন করে ফেলছি। অনেক দিন হয়ে গিয়েছে আপনাদের কারোর কমেন্টের রিপ্লাইও দেওয়া হয় না, আর কমেন্টগুলো পড়াও হচ্ছে না। তবে আজকে ভাবছি আপনাদের কিছু জনের কমেন্ট পড়বো। প্রথমেই বলবো আফরুজা খাতুন দিদিভাই বলেছে, মন খারাপ করো না, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। সত্যি নিজের মনের সাথে যা কথা বলা যায় সেটা অন্য কারোর সাথে বলা যায় না। হ্যাঁ গো দিদিভাই, এটা আমি খুব বিশ্বাস করি। আমরা নিজের সাথে যতটা মন খুলে কথা বলতে পারি সেটা কিন্তু অন্য কারোর সাথে বলতে পারি না। আর তুমি যেটা বললে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, এটাই আমরা আশা করছি, সময়ের সাথে সব ঠিক হয়ে যাক। কারণ একটা মায়ের জীবনে তার সন্তানের ভালো থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সন্তান ঠিক থাকলে না মায়েরা এমনিতেই অনেক খুশি থাকে। আর আওয়ার কোজিনেটস থেকে সুস্মিতা বলেছে, অনেক দিন পরে দেখছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। আসলেই আমি অনেক দিন পরে ইউটিউবে এসেছি আবার আপনাদের মাঝে, আর আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন সেটা দেখে আমি সত্যিই খুব খুশি। আর কাই দিদিভাই বলেছে যে অ্যাস্ট্রোলজিতে নাকি বলে যে একদম ঘুটঘুটে অন্ধকার ঘরে নাকি রাহুর বাস হয়, তো ঘর অন্ধকার করে নাকি কখনোই রাখতে নেই। আমার কিন্তু এটা একদমই জানা ছিল না। আমি শুধুমাত্র নিজের ভয়ের কারণে বাড়ির সব জায়গাতে লাইট জ্বালিয়ে রাখি। তো তোমার কাছ থেকে এটা জেনে খুব ভালো লাগলো। আর দিদিভাই তুমি কেমন আছো অবশ্যই আমাকে জানিও। আর জি পলি প্রিয়সী দাস আইডি থেকে বলেছে যে আজকের ব্লগটা খুব ভালো লাগলো, শোনো আমার কি হয়েছে জানিও, আর তাকে অনেক যত্ন করে রেখো। আর বাচ্চাদের কিছু হলে সত্যি মায়েদের ভালো লাগে না, আর পরের ব্লগের অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ দিদিভাই, তুমি যে আমার ব্লগের অপেক্ষায় থাকো সেটা শুনে খুব ভালো লাগলো। আর সত্যি বাচ্চাদের কিছু হলে কিন্তু মায়েদের মন মেজাজ একদমই ভালো থাকে না। আমারই অবস্থাটা এখন এরকমই হয়ে রয়েছে। বাচ্চাটাকে চোখের সামনে এরকমভাবে দেখে না কোনো কিছুই ভালো লাগে না। তবে অনেক কষ্ট করে নিজেকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। তো যাই হোক, ঈশ্বর যখন জীবনে এত বড় একটা পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার মতো আমাকে তৈরি করেছে আশা করি। শুধুমাত্র সেই শক্তিটাকে চেনার অপেক্ষা, সেই শক্তিটা চিনে নিতে পারলে এই পরীক্ষাতে অবশ্যই উত্তীর্ণ হয়ে যেতে পারবো। আর জয়শ্রী বিশ্বাস দিদিভাই বলেছে, খুব ভালো থেকো আর মেয়েটার খেয়াল রেখো। হ্যাঁ গো দিদিভাই, অবশ্যই আমি আমার সন্তানের খেয়াল রাখবো। আর তোমরা আমাকে যে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক ধন্যবাদ। আর পূজা বাগানি আইডি থেকে এক বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, অনেক দিন পরে তোমার ভিডিও দেখছি দিদিভাই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই যে পূজা, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো, তুমি এরকমভাবেই আমাদের পাশে থেকো। ঈশিতা চক্রবর্তী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, শোন আমার কি হয়েছে বোন, আমার খুব চিন্তা লাগছে, আমি খালি ঠাকুরকে জানাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই যে আমাদের জন্য তুমি
তোমার এই ব্যস্ত জীবন থেকে একটুখানি সময় বের করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো। এই প্রার্থনাগুলোই না আমাদের সবার জন্য এই মুহূর্তে খুব বেশি দরকারি। আপনারা সবাই কিন্তু আমাদের জন্য একটুখানি প্রে করবেন, আমরা যেন ভালো থাকি, আর আমার মেয়েটা যেন বিশেষ করে ভালো থাকে, ওর জন্য সবাই প্লিজ একটু প্রে করবেন। তো দিদিভাই আমি এটুকু বলতে চাই, আমার মেয়ের একটা জেনেটিক প্রবলেম রয়েছে, সেই কারণে কিন্তু ওর এই মুহূর্তে একটা সমস্যা দেখা দিয়েছে, আর সেই কারণেই ওকে ভেলোর নিয়ে যাওয়া। যাই হোক, আমরা কিন্তু ট্রিটমেন্টটা করে ফিরেছি, আর আশা করছি সেই ট্রিটমেন্টের ভালো রেজাল্ট আমরা কিছুদিনের মধ্যেই পাবো। তো আপনাদেরকে পরের ভিডিওতে অবশ্যই জিনিসটা দেখাবো বা জানাবো যতটা পারবো। আর এই তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি টুকটাক কাজগুলো সেরে নিয়েছি। আজকে ওদিকে যে বারান্দার গাছগুলো রয়েছে না, সেগুলো পুরো এদিকে দিচ্ছি। তো এদিকে আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো হয়ে গিয়েছে, যেহেতু অনেক দিন মাঝখানে থাকবো না, গাছগুলোকে একদম এরকমভাবে ছেড়ে যাওয়া যাবে না, বাইরে রেখে যাচ্ছি। পাশের বাড়ি যারা রয়েছেন আন্টিটা, ওনাদেরকে বলে যাব গাছে মাঝে মধ্যে জল দিয়ে যাওয়ার জন্য। আর এখানটা এখন কিন্তু আমি আর মা বসে পড়েছি এই পিঠেগুলো বানানোর জন্য। আমার গ্রামের বাড়ি থেকে না নারকেলের একটা নাড়ু পাওয়া যায়, সেই নাড়ুটা দিয়েই আজকে আমরা পুরটা রেডি করেছি। নারকেলের পুর বানাইনি, আর আমার মা এই বুড়ো বুড়িকে তৈরি করেছে। এটা নাকি পিঠেতে দিতে হয় সবার প্রথমে। তো আমি কিন্তু আগে কখনোই জানতাম না, এইবারেই প্রথম জানলাম। তো এই দুধটা ফুটে এলেই এর ভেতরে আমি এক এক করে দুধ পুলিগুলো দিয়ে দেব, তারপরে আমি ওই মুগ পুলিগুলো ভাজতে বসবো। এই দুধ পুলিতে তাও আমি একটুখানি হাত লাগিয়েছিলাম, তবে মুগ পুলিগুলো একটাও মোড়ার সময় পাইনি। আমি এদিকে এগুলো করতে করতে গিয়ে দেখি আমার মা কিন্তু অলরেডি মুগ পুলিগুলোকে মুড়ে রেখে দিয়েছে। আর এই মুগ পুলিগুলোকে মা এমনভাবে মুড়েছে যে আমি দেখে খুব হাসাহাসি করছিলাম, ভাবছিলাম হয়তো ফেটে যাবে। তবে বিশ্বাস করুন, মুগ পুলি একটাও ফাটেনি, আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। আর এই মুগ পুলিতে না একটুখানি ওপর থেকে সুগার সিরাপ দিলে না আরও বেশি টেস্টি হয়। তবে আমার আর সময় হয়নি, এমনি ভেজে রেখে দিয়েছি, কারণ আমার এদিকে আরও কয়েকটা কাজবাজ বাকি রয়েছে। এই কাজগুলো করতে গিয়ে শেষমেশ আমি সবার হাতে খুব বকা খেয়েছিলাম, কারণ তখন অবধি আমার ব্যাকপ্যাক করা হয়নি। প্রায় 6:30 7টা মতো বাজতে চলেছে, আমি ব্যাকপ্যাক করিনি, শুধুমাত্র সব কিছু রেখেছি হাতের কাছে। একদম বসে এক এক করে আমি গুছিয়ে নেব। আমার কাছে লিস্ট আছে, সেগুলো ধরে ধরেই গোছাতে হবে, সেই কারণে ওরা কেউ একা একা গোছাতে পারবে না। আর এই তো এদিকে এই কাজটা সেরে নিয়ে আমি হাজব্যান্ডকেও শেষমেশ খেতে দিয়ে দিলাম। শেষে কয়েকটা আমি পাটিসাপটাও বানিয়েছিলাম। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এটা হলো পরের দিন ট্রেনের একটা ছোট্ট ভিডিও ক্লিপ। আমার মেয়ে আবার ট্রেন জার্নি খুব পছন্দের, জানালার ধারে বসে এই সমস্ত দেখতে খুব পছন্দ করে। তো বাবার কোলে বসে অনেকক্ষণ এই সমস্ত জিনিস দেখছিল।